আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা বা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করা। তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে গেলে আমাদের লজিকটা কি? আমাদের প্রোগ্রামের যে লজিক সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা তিনটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করব, তখন আগে দেখতে হবে যে তিনটা সংখ্যা কি। ধরো তুমি ধরে নিলা তিনটা সংখ্যা হচ্ছে এ বি আর সি। এখন এই যে তিনটা সংখ্যা আমি ধরলাম এ বি সি, এখন আমাকে কম্পেয়ার করতে হবে যে এ আর বি এর মধ্যে বড় কে। আগে আমরা শুনি, তারপরে হচ্ছে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টটা দেখবো। আগে কথাগুলো আমরা শুনি। সংখ্যা হচ্ছে তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। ধরো আমরা ধরে নিলাম। এখন আমি তো জানি না কে সবচেয়ে বড়, কারণ আমি এ এর মান জানি না, আবার বি এর মানও জানি না, আবার সি এর মানও জানি না। আমার কাজ হবে ফার্স্টে চেক করে দেখা যে এ আর বি এর মধ্যে বড় কে। এ আর বি এর মধ্যে বড় কে, যে বড় হবে তার সাথে আমি আবার সি কে কম্পেয়ার করব যে এ বি থেকে বড় কিনা, আবার এ সি থেকে বড় কিনা। এই দুইজনের মধ্যে যে বড় সে হচ্ছে সবচেয়ে বড়। মনে করো এখানে আমাদের এখানে তিনজন স্টুডেন্ট আছে, একজনের বয়স মনে করো 16, একজনের 17, একজনের 18। তো আমি জানি না যে কার বয়স কত। তো যার বয়স 16 আমি তার সাথে কম্পেয়ার করলাম 17-এর সাথে। কম্পেয়ার করে দেখা যাবে কি 16 থেকে 17 বড়। তার মানে প্রথম দুইজনের মধ্যে 17 বড়। এখন আমি কিন্তু শিওর করে বলতে পারবো না যে ওই 17ই সবচেয়ে বড়, কারণ 3 নাম্বার যার বয়স সেটা কিন্তু আমি এখনো জানি না। পরে যখন আমি 17-এর সাথে 3 নাম্বারটা কম্পেয়ার করাবো, তখন দেখবো যে 3 নাম্বার জনের বয়স হচ্ছে 18, অর্থাৎ 17 থেকে 18 বড়। তখন আমি সিদ্ধান্ত নিব হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড়। তো আমরা এখানে প্রথমে কিভাবে শুরু করব? তো সবাই প্রশ্নটা খাতায় লিখে ফেলো, তাহলে আমাদের একসাথে নোট হয়ে যাবে। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট। আমরা আগে ফ্লো চার্টটা পড়ি, তারপর অ্যালগরিদমটা তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিব। তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট। এখন আমরা ফার্স্টে কি করব? স্টার্ট করব। আমি শুরু করলাম স্টার্ট দিয়ে, তারপর ইনপুট লিখলাম, ইনপুট এ বি সি, মানে তিনটা সংখ্যা লিখলাম, ইনপুট এ বি সি। এখন আমার কাজ হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করা। আমরা এমন একটা লজিক সেট করে দিব, ওই লজিকই অটোমেটিক সংখ্যাটা বের করে নিয়ে আসবে। আমরা ফার্স্ট একটা লজিক দিলাম যে এ আর বি এর মধ্যে, ওকে বললাম যে তুমি কম্পেয়ার করে দেখো এ আর বি এর মধ্যে সবচেয়ে বড় কে। আমরা ফার্স্টে কম্পেয়ার করলাম এ আর বি এর মধ্যে। এখন এখানে এ আর বি এর মধ্যে এও বড় হতে পারে, আবার বিও বড় হতে পারে, আমি জানি না, কিন্তু আমার অপশন দুইটাই রাখতে হবে। আমি বললাম যে এ যদি বি থেকে বড় হয়, মানে যদি ইয়েস হয়, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারলাম যে এই দুইটার মধ্যে এ হচ্ছে বড়। এখন আমি কি করব? এই যে এ দুইটার মধ্যে বড়, আমি এখন দেখবো যে এ সি থেকেও বড় কিনা। আমি এখন জিজ্ঞেস করবো এ কি সি থেকে বড়। যদি এ বি থেকে বড় হয়, আবার যদি এ সি থেকেও বড় হয়, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারলাম হ্যাঁ এ হচ্ছে সবচেয়ে বড়, কারণ প্রথম পরীক্ষাতেও এ পাস করেছে, আবার দ্বিতীয় পরীক্ষাতেও এ পাস করেছে। যদি এমন হয় তাহলে আমরা বলবো প্রিন্ট এ ইজ গ্রেটার। আমরা বলবো প্রিন্ট এ ইজ গ্রেটার, অর্থাৎ এ হচ্ছে সবচেয়ে বড়। এখন এই যে কথাগুলো আমি বললাম, এটার তো বিপরীত বিষয়টা হইতে পারে। সেটা কি? সেটা হইতে পারে এরকম যে এ আর বি এর মধ্যে এ বড় নাও হতে পারে, অর্থাৎ দুইটার মধ্যে এ বড় নাও হতে পারে, বি কিন্তু বড় হয়ে যেতে পারে। তো এই যে আমরা এ আর বি এর মধ্যে, হ্যাঁ এ আর বি এর মধ্যে কে বড়, এটা যে আমরা বের করব। তো এইটা যদি এরকম হয়, ফার্স্টেই এ আর বি এর মধ্যে যদি এ বড় না হয়, যদি বি বড় হয়ে যায়, অর্থাৎ আমি জিজ্ঞেস করলাম এ কি বি থেকে বড়। ইয়েস হলে তো এদিকে যাবে, অর্থাৎ এদিকে চলে আসবে। ইয়েস হলে তো এদিকে আসলো, তখন আমরা এ আর সি এর মধ্যে কি করলাম? কম্পেয়ার করে দেখলাম। অর্থাৎ আমরা ফার্স্টে এ আর বি এর মধ্যে কম্পেয়ার করার পরে যদি এ বড় হয়, তখন আমি এর সাথে সি কম্পেয়ার করে দেখলাম, দুই জায়গাতে এ পাস করেছে, তখন আমি বলবো হ্যাঁ এ হচ্ছে বড়। কিন্তু যদি ঘটনাটা এমন ঘটতো যে এ আর বি এর মধ্যে যদি এ বড় না হতো, তখন কি হতো? তখন বড় হচ্ছে বি, তখন বড় হচ্ছে বি। তখন আমি শিওর হলাম যে এ আর বি এর মধ্যে যদি এ বড় না হয়, মানে যদি অ্যান্সার নো আসে, এ বড় না হওয়া অর্থ হচ্ছে এ ছোট, আর এ যদি ছোট হয় তার মানে বি বড়। এখন বি যদি বড় হয়, আমি তো শিওর করে বলতে পারবো না যে বি সবচেয়ে বড়, কারণ সি কত এটা কিন্তু আমি জানি না। এখন আমি বিটাকে কি করব? সি এর সাথে চেক করাই দেখবো যে বি আর সি এর মধ্যে বড় কে। এইখানেও যদি দেখি আমি যে এখানে তো বি বড় হয়েছে, আবার যদি দেখি পরের বারও বি বড়, তার মানে আমি শিওর হয়ে গেলাম যে দুই জায়গাতেই বি বড়। তখন আমি তাকে বললাম প্রিন্ট বি ইজ গ্রেটার। কি বললাম তাকে? আমি বললাম প্রিন্ট বি ইজ গ্রেটার। এখন যদি এইখানে প্রথম ঘটনার ক্ষেত্রে যদি এমন হতো যে এখানে এ বড়, হ্যাঁ, আর
এ সি থেকে বড় না, মানে এ হচ্ছে সি থেকে ছোট, যদি এরকম হতো তার মানে নো। আবার এখানে যদি এমন হতো যে এখানে বি বড় কিন্তু বি সি থেকে বড় না, তার মানে এখানে বি যদি সি থেকে বড় না হয় তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে বি হচ্ছে ছোট, সি হচ্ছে বড়। যদি এরকম ঘটনা আসে যে এখানে বি বড় না, তার মানে আমরা শিওর হলাম যে বড় হচ্ছে সি। আবার যদি এখানে দেখি এ বড় না, তার মানে এও যদি বড় না হয়, যদি বিও বড় না হয়, তাহলে বিকল্প থাকলো হচ্ছে সি। যদি এও বড় না হয়, তারপর যদি বিও বড় না হয়, তাহলে আমরা শিওর হলাম যে এ আর বি বড় না হলে সবচেয়ে বড় হবে সি। তখন আমরা বলবো প্রিন্ট সি ইজ গ্রেটার। এখন আমরা এই জিনিসটাকে আলাদা করে লিখতে পারতাম যে এখানে একটা প্রিন্ট সি ইজ গ্রেটার লিখতে পারতাম, আবার এইখানে একটা প্রিন্ট সি ইজ গ্রেটার লিখতে পারতাম। তো একটা জিনিস দুইবার লেখা জিনিসটা ভালো দেখাইতো না, তাই আমরা একটা বক্সের মধ্যে লিখলাম প্রিন্ট সি ইজ গ্রেটার। দুই জায়গা থেকে আমরা এখানে কানেকশনটা টেনে দিলাম, দিয়ে বললাম যে এই দুই ক্ষেত্রে যদি এমন হয়, যদি নো আসে, তখন হচ্ছে সি হচ্ছে বড় হবে। এখন আমরা তিনটা লাইন পেলাম, তিনটা ডিরেকশন, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তিনটা ডিরেকশনকে আমরা কি করলাম, কানেক্টর দিয়ে কানেক্ট করে ফেললাম। এখন আমাদের রেজাল্ট কিন্তু তিনটা ডিরেকশনের দিকে যাবে না, সব সময় যে কোনো একটার দিকে যাবে। যেদিকে আসুক না কেন আমরা হচ্ছে অ্যান্সারের মধ্যে পাবো এ বড়, না হলে বি বড়, না হলে সি বড়। আচ্ছা, আমি যা যা বললাম এটা আমি সামারি টানবো একটা এক্সাম্পলের সাথে। এক্সাম্পল দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে আবার বুঝাবো। যেহেতু এই জিনিসটা এত সহজ না, একটু একটু জটিল, মানে আগের গুলোর তুলনায় একটু জটিল, আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। মনে করো তোমাকে আমি তিনটা সংখ্যা দিলাম, হ্যাঁ তিনটা সংখ্যা দিলাম। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 3। এই হচ্ছে তিনটা সংখ্যা। তো আমাদেরকে বের করতে হবে যে আমাদের এখানে বড় সংখ্যা কোনটা। তো আমরা তো এখানে দেখে বুঝতে পারছি এখানে হচ্ছে 9 সবচেয়ে বড়, কিন্তু আমাদের প্রোগ্রাম যেন বের করতে পারে সেইভাবে আমরা লজিক দিলাম। এখন আমাদের যদি এরকম তিনটা সংখ্যা প্রোগ্রামের মধ্যে দেওয়া হয়, তাহলে এই সংখ্যা তিনটা দেওয়া হলে ডিরেকশনটা কোন দিকে যাবে আমরা একটু দেখবো। তাহলে এখানে এ এর মান কত, 5, হ্যাঁ এর মান 5, বি এর মান 9, আর সি এর মান হচ্ছে 3। এখন দেখো জিজ্ঞেস করবে এর মান কত, 5, জিজ্ঞেস করবে 5 কি 9 থেকে বড় কিনা, জিজ্ঞেস করবে 5 কি 9 থেকে বড় কিনা, কারণ আমি এর মান দিয়েছি 5 আর বি এর মান দিয়েছি 9। এখন এখানে কেউ কি বলতে পারবা, এখানে যখন জিজ্ঞেস করবে 5 কি 9 থেকে বড় কিনা, তখন কি ইয়েস অ্যান্সার আসবে না নো অ্যান্সার আসবে? স্যার নো আসবে। নো আসবে, কারণ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট 5 হচ্ছে 9 থেকে ছোট, মানে বড় না। তার মানে জিজ্ঞেস করলাম 5 কি 9 থেকে বড়, যেহেতু আমাদের প্রশ্ন বলতেছে 5 কি 9 থেকে বড়, তখন সে অ্যান্সার দিবে নো, মানে বড় না। তার মানে আমরা শিওর হলাম যে 5 বড় না, বড় হচ্ছে 9। এখন আমি তো শিওর না যে এই 9টা সি থেকে বড় কিনা, এটা কিন্তু আমি শিওর না, কিন্তু আমি এখানে শিওর হতে পারি কিভাবে। আমি জিজ্ঞেস করবো এই যে বি এর মান 9, এই 9 কি 3 থেকে বড়, তখন অ্যান্সার আসবে ইয়েস, বড়। বড় হলে আমি এখানে কি বলেছি, প্রিন্ট বি ইজ গ্রেটার। এখানে আমার বি কোনটা বলতো, বি হচ্ছে 9, আমি কিন্তু এখানে বলে দিয়েছি প্রিন্ট বি ইজ গ্রেটার, মানে আমি এখানে লেখা হবে প্রিন্ট 9 ইজ গ্রেটার। তার মানে দেখো আমাদের প্রোগ্রামটা কাজ করেছে কিভাবে, প্রথমে স্টার্ট হয়ে এবিসি হয়ে, তারপর হচ্ছে এভাবে হয়ে, এভাবে হয়ে, তারপর এভাবে এসে, এভাবে এসে, এভাবে হয়ে কানেক্ট দিয়ে তারপর হচ্ছে এন্ড হয়েছে। না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেকশন কিন্তু সবসময় যে কোনো একটা হবে, হয় এটা হবে, অথবা রাস্তা এদিকে হবে, হ্যাঁ অথবা রাস্তা এই যে ইয়েস হয়ে তারপর এদিকে হয়ে নো হয়ে তারপর আসবে, অথবা এই ইয়েস হয়ে এভাবে প্রিন্ট ইজ গ্রেটার হয়ে এন্ডে আসবে। অর্থাৎ অ্যান্সার সবসময় একটা আসবে, রাস্তা যেটাই হোক না কেন। তো এখানে যদি আমি অন্য কোনো সংখ্যা নিতাম, মনে করো আমরা এখানে অন্য কোনো সংখ্যা নিব, আমি একজনকে প্রশ্ন করবো, তুমি আমাকে বলবা যে এটা কোন রাস্তা দিয়ে যাবে। ধরো 8, তারপর হচ্ছে মনে করো আমি নিলাম হচ্ছে 10, তারপর নিলাম মনে করো হচ্ছে 15, তিনটা সংখ্যা আমি নিলাম। কে বলতে পারবা যে এই প্রোগ্রামটা, মানে এই তিনটা সংখ্যা যদি আমরা এখানে দেই, এটা ডিরেকশন কোন দিকে হবে, কোন দিক দিয়ে যাবে, রেজাল্টটা কোন দিক দিয়ে আসবে, কেউ কি বলতে পারবা? স্যার এটা প্রথমে এসে যাবে, তারপর নোটে গিয়ে প্রিন্ট সিজ গ্রেটার হবে, মানে প্রিন্ট ওই প্রিন্ট গ্রেটার। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে এর মান হচ্ছে 8, বি এর মান হচ্ছে 10, জিজ্ঞেস করবে 8 কি 10 থেকে বড়, তখন সে বলবে না, বড় না। 8 তো 10 থেকে বড় না, মানে নো। নো আসার পরে তখন আমরা শিওর হলাম যে 8 হচ্ছে ছোট, 10 হচ্ছে বড়। এখন জিজ্ঞেস করবে 10 কি 15 থেকে বড়, কারণ আমি বলতে পারবো না যে 10 হচ্ছে সবচেয়ে বড়, কারণ আমি তো সি কত এটা দেখি নাই। এখন আমি জিজ্ঞেস করবো 10 কি 15 থেকে বড়, তখন সে কি প্রশ্ন করবে, ইয়েস না নো বলবে। সে বলবে না, 10 তো বড় না, মানে নো। নো হলে তখন হচ্ছে এদিক দিয়ে আসবে, অর্থাৎ সে বলবে প্রিন্ট সি ইজ গ্রেটার। তার মানে সি ইজ গ্রেটার মানে কি, আবার সি হচ্ছে এখানে 15। তাহলে দেখো আমার প্রোগ্রাম কিন্তু যেভাবে দাও না কেন তুমি সেখান থেকে বড় সংখ্যাটা বের করে নিয়ে আসতে পারতেছে। তাহলে এটা হচ্ছে আমার
ফ্লো চার্ট। এখন আমি ফ্লো চার্টটাকে কিন্তু আরো সহজ করে করতে পারি। আমি ফার্স্টে ভেঙে ভেঙে দেখালাম যে ফ্লো চার্টটাকে আমরা এইভাবে বিস্তারিত করতে পারি। এখন পরীক্ষায় পারার জন্য ফ্লো চার্টটাকে আমরা আরো শর্ট করতে পারি। শর্টটা কিভাবে কি শোনো, আমরা চাইলে দুইটা কন্ডিশন একসাথে চেক করাতে পারি। আমি ফার্স্টে বলতে পারি যে এইভাবে দেখো, বলতে পারি যে এ কি বি থেকে বড় কিনা, এ কি সি থেকে বড় কিনা। আমি প্রথমেই যখন প্রথম বক্সে যখন চেক করলাম তখনই জিজ্ঞেস করে ফেলবো এ কি বি থেকে বড় কিনা, আবার এ কি সি থেকে বড় কিনা। যদি দুইটাই যদি বড় হয় তখন আমি বলবো প্রিন্ট এ ইজ গ্রেটার। ঠিক আছে, কি বললাম, এ কি বি থেকে বড় কিনা, এ কি সি থেকে বড় কিনা। যদি দুইটাই বড় হয় তখন আমি বলবো প্রিন্ট এ ইজ গ্রেটার। আর যদি না হয়, এটা তোমাদের জন্য, আমি এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক, তারপর আমি একটু বলে দিচ্ছি যে এরকম কিভাবে আমরা করতে পারি এটা শর্টে। তোমাদের বইগুলোতে ওইভাবে শর্টেই পেতে পারো, আমার ধারণা বইগুলোতে শর্টেই দেওয়া আছে। ধরো আমি ফার্স্টে এই বক্সের মধ্যে আমরা প্রশ্ন করে ফেলবো দুইটা একসাথে, জিজ্ঞেস করবো এ কি বি থেকে বড় এবং এ কি সি থেকে বড়, দুইটা প্রশ্ন আমরা একসাথে করতে পারি। তখন সে যদি বলে ইয়েস, তখন আমি বলবো প্রিন্ট এ ইজ গ্রেটার। আমরা এই বক্সের মধ্যেই দুইটা প্রশ্ন একসাথে করব, এ কি বি থেকে বড় কিনা, এ কি সি থেকে বড় কিনা। আর সে যদি বলে নো, তখন কিন্তু আমি বলতে পারবো না যে বি বড়, কারণ আমি বি আর সি এর মধ্যে চেক করাই নাই। নো হলে আমি বলবো যে দেখো তো এই বি আর সি এর মধ্যে বড় কে। যদি ইয়েস হয় তখন আমি বলবো বি বড়, আর যদি নো হয় তখন আমি বলবো সি বড়। এইভাবে করে আমরা এটা শর্টে করতে পারি। আচ্ছা, যদি তোমরা এটা না করতে পারো আমি এটা তোমাদের সলভ করে ছবি তুলে পাঠাবো, সমস্যা নাই। তোমরা ট্রাই করবা আমি যেটা বলেছি যে এটাকে আমরা শর্ট করে করতে পারি কিনা। কারণ আমরা আরো অনেক ধরনের ফ্লোচার্ট শিখবো, তখন দেখবা যে এই এই যে আজকে যে ফ্লোচার্টটা পড়লাম এটা তখন মনে হবে সিম্পল ফ্লোচার্ট। আমরা যখন আরো অনেক ফ্লোচার্ট পড়বো তখন এটা আমরা কিন্তু যা যা করছি, যা যা অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখছি সবগুলো গিয়ে আমরা আবার সি প্রোগ্রামে কিন্তু এগুলো আবার পড়বো। কারণ প্রোগ্রাম করার সময় তখন আমাদের এই ফ্লোচার্ট গুলো আবার কাজে লাগবে। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এইটার অ্যালগোরিদম করি তাহলে কি হবে। এটার অ্যালগোরিদম করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা চাইলে কি করতে পারি, অ্যালগোরিদমটা ওইভাবে করি শর্টে, যেটা বলছিলাম আমি, আমরা চাইলে শর্টে করতে পারি। তোমাদেরকে আমি যদি শর্টে অ্যালগোরিদম শিখাই, মনে করি স্টেপ 1, ঠিক আছে, আমি স্টেপ গুলো লিখি না, হ্যাঁ একটু শর্ট মানে এটা বাদ দিই আপাতত, স্টেপ 1 2 এগুলো লিখতেছি না, তোমরা ধরে নিও। স্টেপ 1টাকে আমি শর্ট করে লিখি স্টেপ 1 লিখলাম, তোমরা স্টেপ 1 লিখো আপাতত শর্ট সময় বাঁচানোর জন্য। আমরা লিখলাম স্টার্ট, ঠিক আছে, স্টার্ট লিখলাম। তারপর মনে করো হচ্ছে স্টেপ 2 তে গিয়ে আমি স্টেপ 2 গুলো শর্টে লিখছি, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ স্টেপ 1 2 এগুলো যা শর্টে লিখে যাচ্ছি, তোমরা লিখে নিও। আমরা লিখলাম ইনপুট, ইনপুট এ বি সি, আমরা ইনপুট নিলাম এ বি সি। আচ্ছা, নেয়ার পরে আমি গিয়ে প্রশ্ন করব স্টেপ 3 থেকে, আমি প্রশ্ন করব স্টেপ 3 থেকে প্রশ্ন করব ইজ, দেখো প্রশ্নটা কিভাবে করতে হয়, আমরা অ্যালগরিদমটা দেখছি। প্রশ্ন করব ইজ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি। দুইটা এন্ড চিহ্ন দিতে হয়, মনে রাখবা। যখন আমরা হচ্ছে সি প্রোগ্রাম করি তখন হচ্ছে দুইটাই এন্ড চিহ্ন দিতে হয়, তাই আমরা আগে থেকে দুইটা এন্ড দিয়ে প্র্যাকটিস করছি। এই এন্ড চিহ্নটাকে বলা হয় লজিক্যাল এন্ড। মানে যারা অধ্যায় 3 পড়েছো, যদি অধ্যায় কেউ 3 পড়ে থাকো তাদের, যারা পড়ে নাই তাদের জন্য তো সমস্যা নাই, যারা পড়েছো তাদের জন্য একটু বলি, যারা পড়ে নাই তারা ইনশাআল্লাহ পড়বা। লজিক্যাল এন্ড গেট তোমরা পড়েছো। এন্ড গেটের নিয়ম হচ্ছে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে কিন্তু ফলাফল পাওয়া যায়, অর্থাৎ প্রথমটা যদি সত্য হয়, এবং দ্বিতীয়টা যদি সত্য হয় তখন এটাকে আমরা বলি এন্ড। মনে করো আমি বললাম আমি আর তুমি দুইজনেই যাব, এটা মানে হচ্ছে আমিও যাব তুমিও যাবা। আমি যদি বলি আমি অথবা তুমি যাব, মানে তার মানে যে কোনো একজন যাবে, তাই তো, আমি অথবা তুমি যে কোনো একজন যাবে। এখন এই যে আমি বললাম আমি এবং তুমি যাবো, এই এবং মানে হচ্ছে দুইটাই সত্য, এ বি থেকে বড় এবং এ সি থেকে বড়। যদি এমন হয় তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি, যদি এরকম হয়, যদি দুইটাই বড় হয় তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে যদি ইয়েস হয় তাহলে একটা সিদ্ধান্ত আসবো, আর যদি নো হয় তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসবো। দেখো, যদি ইয়েস হয় তাহলে আমি তাকে বলবো যে ভাই যদি ইয়েস হয় তাহলে তুমি নিঃসন্দেহে বলবা প্রিন্ট এ ইজ গ্রেটার। যদি ইয়েস হয় তাহলে তুমি বলে দিবা প্রিন্ট এ ইজ গ্রেটার। যদি ইয়েস হয় তাহলে তুমি বলে দিবা প্রিন্ট এ ইজ গ্রেটার। আর যদি নো হয় তাহলে কি হবে, এখন নো হলে কি আমি বলতে পারবো যে বি বড়, কারণ আমি তো সি কত জানি না। আমি ফার্স্টে চেক করলাম এ আর বি এর মধ্যে, তারপর চেক করলাম এ আর সি এর মধ্যে, দুই জায়গায় দেখলাম দুই পরীক্ষাতে এ পাস করেছে, তার মানে এ বি থেকেও বড়, এ সি থেকেও বড়। তখন আমি বললাম তুমি সরাসরি লিখো প্রিন্ট এ ইজ গ্রেটার। আর যদি না হয় তখন আমি বললাম গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4, মানে আমি তাকে বললাম পরের স্টেপে যাও, তোমার জন্য আরো পরীক্ষা আছে। যদি নো হয় তখন আমি বললাম যে গো টু স্টেপ 4, মানে 4 এ গিয়ে তোমার জন্য আরো টেস্ট আছে, ওই টেস্টগুলো করে দেখবা যে কি হয়। আমি দেখলাম দুই জায়গাতে এ বড়,
আর যদি না হয় আমি বললাম যে তুমি পরের ধাপে যাও, গিয়ে তুমি দেখো তো বি সি থেকে বড় কিনা। এখানে যদি এ বড় না হয়, দেখো তুমি বি সি থেকে বড় কিনা। ঠিক আছে, যদি বি সি থেকে বড় হয় তখন তুমি কি সিদ্ধান্তে আসবা? সেটা হচ্ছে তুমি বলবা যে বি হচ্ছে বড়। যদি না হয় তখন তুমি প্রশ্ন করবা বি সি থেকে বড় কিনা। যদি বি সি থেকে বড় হয় তাহলে তুমি সিদ্ধান্ত নিবা, যদি ইয়েস হয় তাহলে তুমি বলে দিবা বি হচ্ছে গ্রেটার, প্রিন্ট বি ইজ গ্রেটার। আর যদি না হয়, তাহলে কি হবে? কে বলতে পারবা? যদি প্রিন্ট বি যদি বড় না হয় তাহলে কে বড় হবে, কে বলতে পারবা? প্রিন্ট সি ইজ গ্রেটার। ভেরি গুড। যদি বি বড় না হয় তাহলে আমরা শিওর, কারণ এ ও উপরে পাস করেছে, বিও যদি পাস করে তাহলে তো গেল। যদি এ বি কোনোটাই পাস না করে তাহলে আমরা শিওর যে এও বড় না বিও বড় না, বড় হচ্ছে সি। তখন আমি বললাম প্রিন্ট সি ইজ গ্রেটার। আমি এইমাত্র যেটা করালাম, মানে যে অ্যালগোরিদমটা করালাম, এটা কিন্তু আমি ফ্লোচার্টের সাথে মিল রেখে করাই নাই, আমি শর্ট করে করাইছি। অর্থাৎ পরীক্ষায় তোমরা অ্যালগোরিদমটা শর্টে করবা এবং এইটার যে ফ্লোচার্ট আছে এই ফ্লোচার্টটাও শর্টে করবা। আমি এখন যেভাবে করালাম এরকম করে তোমরা একটা ফ্লোচার্ট বানাবো, মানে ট্রাই করবা বানানোর। আমি যেভাবে অ্যালগোরিদমটা করালাম তোমরা ট্রাই করবা, তোমরা যে ফ্লোচার্টটা আছে সেই ফ্লোচার্টটা এভাবে করা ট্রাই করবা, ঠিক আছে? অর্থাৎ তোমরা কিন্তু স্টেপ গুলো ডিটেলস লিখবা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এগুলো ডিটেলস লিখবা। আমি শর্ট করার জন্য, টাইম বাঁচানোর জন্য আপাতত S1, S2, S3 এভাবে লিখেছি। দেখো তাহলে এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগোরিদমটা কিন্তু করে ফেললাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কলেজের পরীক্ষাগুলোতে এটা খুবই বেশি আসে, অর্থাৎ এটা একটু কঠিন, মানে অন্যান্যগুলোর তুলনায় যেহেতু কঠিন, এটা পরীক্ষাতে কলেজের পরীক্ষাগুলোতে বেশি আসে, টেস্টে আসে, প্রি টেস্টে আসে এবং বোর্ডেও এটা আসতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি যদি তোমাদের বলি তোমরা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার অ্যালগোরিদম লিখো, বা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার ফ্লোচার্ট লিখো, তাহলে কিন্তু পারা উচিত। কারণ এখানে যে চিহ্নগুলো আছে সেগুলো শুধু চেঞ্জ হবে। যেখানে গ্রেটার দেন আছে সেখানে হবে লেস দেন, আর যেখানে আমরা বলেছি গ্রেটার, হ্যাঁ, তখন আমরা সেখানে লিখবো স্মলার। যেখানে লিখেছি প্রিন্ট এ ইজ গ্রেটার সেখানে লিখবো এ ইজ স্মলার। যেখানে লিখেছি প্রিন্ট বি ইজ গ্রেটার সেখানে লিখবো প্রিন্ট বি ইজ স্মলার। যেখানে লিখেছি প্রিন্ট সি ইজ গ্রেটার সেখানে লিখবো প্রিন্ট সি ইজ স্মলার। তার মানে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা আমরা বের করতে পারবো। তাহলে তোমরা খাতায় প্রশ্ন লিখে ফেলো, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো। তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে আমি যে এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলো নিয়েছি এটা আমার শীট থেকে, মানে আমার হাতে লেখা একটা শীট আছে। তো আপাতত করোনার কারণে শীটটা দিতে পারছি না, কারণ ওই শীটটা তো হাতে লেখা, মানে এটা ফটোকপি করে আমি দেই সবাইকে। মানে ওখানে ওইটা হচ্ছে তোমার 50 পৃষ্ঠার একটা শীট। অতএব 5-এর সব অ্যালগোরিদম ফ্লোচার্ট ওখানে সুন্দর করে সহজ ভাষায় করা আছে। তো যারা ঢাকাতে আছো যদি ইনশাল্লাহ পরিস্থিতি ঠিক হয় তোমরা এই শীটটা কোচিং থেকে এসে নিয়ে যাবা, হ্যাঁ, ফটো করে নিয়ে যাবা। আর যারা ঢাকার বাইরে আছো তাদের জন্য দেখি আমি কি করা যায়, যদি সম্ভব হয় তাহলে আমরা কুরিয়ার করার ব্যবস্থা করবো। এটা পরে, আপাতত মানে এখন করোনার জন্য আর কিছু করতে পারছি না। যখন তোমাদের দরকার হবে তখন ইনশাল্লাহ তোমরা নিতে পারবা, সমস্যা নাই। মানে এই হাতে লেখা যে শীটটা, এখানে প্রত্যেকটা প্রোগ্রামের অ্যালগোরিদম করা আছে, ফ্লোচার্ট করা আছে, সাথে সি প্রোগ্রাম করা আছে, মানে এক পেজ অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। তাহলে তোমরা কম্পেয়ার করে করে পড়তে পারবা, ঠিক আছে? তো এই হাতে লেখা শীটটা আপাতত দিতে পারতেছি না, কিন্তু তোমরা যারা হচ্ছে মানে অধ্যায় ভিত্তিক যে শীট গুলো আছে এগুলো কালেক্ট করতে পারো চাইলে। তোমরা আপাতত এমসিকিউ গুলো যাদের দরকার এমসিকিউ গুলো কালেক্ট করতে পারো। এমসিকিউ শীটটা মাত্র 100 টাকা টোটাল বইয়ের এমসিকিউ। তো এমসিকিউ শীট গুলো আপডেট করেছি আমি এই যে লাস্ট উইকে, এগুলো আবার রিভিশন দিয়ে আরো কিছু প্রশ্ন অ্যাড করেছি, তোমরা এটা নিয়ে নিও। আর হচ্ছে পুরো বইয়ের শীটও আছে, ঠিক আছে? তোমরা ওগুলো নিতে পারবা, অর্থাৎ সব অধ্যায়ের ক খ গ এইগুলোর বিস্তারিত প্রশ্ন আছে, শীটগুলো তোমরা কালেক্ট করে পড়ে ফেলো। কারণ হচ্ছে যেহেতু এখন ফ্রি আছো, আইসিটি যেহেতু পড়া হচ্ছে, আমার মনে হয় যে একেবারে ভালো করে পড়ে ফেলা উচিত, কারণ ইনশাল্লাহ পরীক্ষা আমাদের 90+ মার্কস থাকে। তো আমার কাছে যারা পড়ে ম্যাক্সিমাম কিন্তু এরকম পরীক্ষা থেকে ভালো করে, মানে আমার দেখা আর কি 98, 99 পর্যন্ত পাই। তো তোমরাও, মানে আমি আশা করবো তোমরাও ইনশাল্লাহ ভালো করবা। এই জন্য আগে থেকে মানসিক ভাবে সেট করো যে আমাকে ক্লাসে হাইস্ট পেতে হবে। তোমরা মানে তোমাদের সাথে অনেকে আছে যারা হচ্ছে কলেজে হাইস্ট পাবে এবং পায়। তো এটা মাথায় রেখে তোমরা পড়বা, যেন তোমরা তোমাদের কলেজে যে যে ক্লাসে আছো সেখানে যেন আইসিটিতে হাইস্ট পাও, এটা যেন মনে থাকবে, ঠিক আছে? এটা যেন মনে থাকে। আর ঢাকা যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে দেখবা যে তুমি তোমার ক্লাসে হাইস্ট না পেলেও দেখবা যে হাইস্ট পাইছে সে আমার কাছে পড়ে, অথবা মানে হাইস্ট যারা আছে টপার তারা কেউ না কেউ আমার কাছে পড়ে।
তো এটাকে এই জন্য বলছি যে আমার কাছে পড়লেই যে ভালো করবে এরকম না, বিষয়টা হচ্ছে এরকম যে আমি সবসময় যেহেতু বলি পড়তে হবে বা বেশি বেশি অ্যাসাইনমেন্ট দেই, পরীক্ষা নেই, প্রেসারে রাখি, তো এই জন্য সবাই ভালো করে। তোমরাও প্রেসারটা নিবা, প্রেসারটাকে ওইভাবে নিবা না যে স্যার এত পড়া দিচ্ছে কেন, আমি তো আমার তো হবে না, আমার দ্বারা আমি পারবো না, এত পড়া করতে পারবো না, এরকম না। প্রেসারটা হচ্ছে যখন যেটা দিব সেটা করে ফেলবো। একটা অ্যাসাইনমেন্ট দিলাম, তুমি এটা এনজয় করে, জাস্ট স্যার একটা অ্যাসাইনমেন্ট দিল, এটা টাইম মতো আমি জমা দিয়ে ফেলবো, জাস্ট তুমি এটা এনজয় করার চেষ্টা করবা। এটা করলে আশা করি তুমি মানে অন্যদের থেকে ভালো করবা। আচ্ছা, তো আমরা যদি বলি তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, সবাই আশা করি প্রশ্ন লিখেছো তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়, তখন আমরা কি করবো? অ্যালগরিদমে জাস্ট যেখানে গ্রেটার দেন চিহ্ন আছে সেখানে আমরা কি করে দিব? লেস দেন করে দিব। যেখানে গ্রেটার দেন আছে সেখানে লেস দেন করে দিব, আর যেখানে আছে হচ্ছে গ্রেটার সেটা আমরা স্মলার করে দিব। এটা তোমরা লিখে নিবা সুন্দর করে, পরে লিখে নিবা। আমরা যেখানে গ্রেটার আছে সেখানে কি লিখবো? স্মলার লিখবো। আর যেখানে গ্রেটার দেন আছে সেখানে স্মলার দেন লিখবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। আর ফ্লোচারটা ইনশাল্লাহ তোমরা আশা করি পারবা। ফ্লোচারটা হচ্ছে কি বলেছি আমি আবার একটু বলে দিই। ফ্লোচারটা হচ্ছে কি করবা তোমরা, এইখানে যে কন্ডিশন চেক ফ্লোচারটা করবা কিভাবে? আমরা এইখানে লজিক অ্যাপ্লাই করবো এরকম ভাবে, আমরা এখানে এই ঘরের মধ্যে যেখানে আমরা লিখেছি a ইজ গ্রেটার দেন b, তো সেখানে আমরা কি লিখবো? এই ঘরের মধ্যে আমরা লিখে ফেলবো এটা, যে লিখবো ইজ, হ্যাঁ এই ঘরে জিজ্ঞেস করবো ইজ a গ্রেটার দেন b এন্ড এন্ড a গ্রেটার দেন c, অর্থাৎ a b থেকে বড় কিনা, a c থেকে বড় কিনা। আমরা এই কাজটা করবো কোথায়? এই কাজটা করবো হচ্ছে এইখানে। অর্থাৎ আমরা যদি অ্যালগরিদমটা শর্টে করতে চাই, মানে ফ্লোচার্টটা যদি শর্ট করতে চাই, তাহলে আমরা এই বক্সের মধ্যে দিব এটা, তখন কিন্তু আর এই বক্সটা লাগবে না। অর্থাৎ যদি ইয়েস হয় তখন সে সরাসরি বলে দিবে প্রিন্ট এ ইজ গ্রেটার। আমি করেই দিলাম, ভাবছিলাম অ্যাসাইনমেন্ট দিব, যাই হোক। এখানে তোমরা জিজ্ঞেস করবা ইজ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি, যদি এমন হয় তাহলে তুমি বলবা প্রিন্ট এ ইজ গ্রেটার। আর যদি নো হয়, নো হলে তখন তুমি জিজ্ঞেস করবা বি সি থেকে বড় কিনা, যদি ইয়েস হয় তাহলে তুমি বলবা প্রিন্ট বি ইজ গ্রেটার। আর যদি নো হয় তখন বলবা প্রিন্ট সি ইজ গ্রেটার। অর্থাৎ এই বক্সটা তখন তুমি এই বরাবর এনে লিখবা প্রিন্ট সি ইজ গ্রেটার, এইভাবে করে লিখবা। তাহলে আমাদের তিনটা জিনিস হবে, একটা হচ্ছে a ইজ গ্রেটার, একটা হচ্ছে b ইজ গ্রেটার, একটা হচ্ছে c ইজ গ্রেটার। একেবারে সিম্পল, তখন এই জিনিসটা থাকবে না আর এই জিনিসগুলো থাকবে না, তখন আরো সিম্পল হয়ে যাবে। তোমরা চাইলে এইভাবেও ফ্লোচার্টটা করতে পারো। অর্থাৎ তুমি এই বক্সে জিজ্ঞেস করবা a b থেকে বড় কিনা এবং a c থেকে বড় কিনা, ইয়েস হলে বলবা a ইজ গ্রেটার, নো হলে তুমি কি করবা? b আর c এর মধ্যে কম্পেয়ার করবা। যদি ইয়েস হয় তাহলে বলবা b ইজ গ্রেটার, না হলে বলবা c ইজ গ্রেটার। আবার স্মলার করার সময় তুমি গ্রেটার দেনের জায়গায় লেস দেন লিখবা, স্মলার জায়গায় মানে গ্রেটারের জায়গায় স্মলার লিখবে। ব্যাস, এটুকু করলেই তোমার এখানে চারটা জিনিস হয়ে যাচ্ছে: তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যার অ্যালগরিদম, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার ফ্লোচার্ট, তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার অ্যালগরিদম, তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার ফ্লোচার্ট। এই জন্য আমি এটা গতদিন পড়াতে চাই নাই, কারণ এখানে অনেক কিছু ছিল একসাথে। তাই গতদিন হয়তো ক্লাসের শেষে দেখলে মাথায় হ্যাং হয়ে যেত, এই জন্য আমরা শুরুতে এটা দেখে নিলাম। তাহলে আশা করি আমরা এটা পারবো। কারো কি কোনো প্রশ্ন আছে এটুকুর মধ্যে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা সামনে আগাই। দেখি আমাদের কি আছে আর। আচ্ছা, যেহেতু এইটুকের মধ্যে অ্যাসাইনমেন্ট আমি দিলাম না, তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আগে থেকে বলে রাখি, পরে হচ্ছে আমরা ভুলে যাব। সেটা হচ্ছে তোমরা অ্যালগরিদম আর ফ্লোচার্টের পার্থক্য লিখবা। মানে আমরা তো অ্যালগরিদম কি দেখলাম, অ্যালগরিদম হচ্ছে কোনো একটা সমস্যার বর্ণনামূলক সমাধান। হ্যাঁ, ফ্লোচার্ট কি দেখলাম, যে কোনো একটা সমস্যা আমরা যদি চিত্রের সাহায্যে সমাধান করি তখন সেটাকে আমরা বলি ফ্লোচার্ট। তারপর হচ্ছে অ্যালগরিদমটা হচ্ছে তোমার কি হয়, অ্যালগরিদম হচ্ছে নির্দিষ্ট নিয়ম কানুন নাই, মানে ফ্লোচার্টে যেমন প্রত্যেকটা চিহ্নের জন্য আলাদা করে, কাজের জন্য আলাদা করে চিহ্ন আছে, তো অ্যালগরিদমে কিন্তু এরকম নাই। তো তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমরা অ্যালগরিদম আর ফ্লোচার্টের পার্থক্যটা লিখবা। এটা বইয়ের হেল্প নিয়ে করতে পারো, বইয়ের মধ্যে অ্যালগরিদম ফ্লোচার্টের পার্থক্য দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আগে অ্যালগরিদম ফ্লোচার্টের ক্লাসে যেগুলো পড়াইছি সেখান থেকে তোমরা ইয়ে করতে পারো, সেই লেকচারটা আবার দেখতে পারো, দেখে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা জমা দিবা। আমি তোমাদের গ্রুপে অ্যাসাইনমেন্টের লিঙ্কটা দিয়ে দিব। তাহলে তোমাদের কাজ হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্টের পার্থক্যটা কি করা, অ্যালগরিদম আর ফ্লোচার্ট হচ্ছে পার্থক্যটা লিখবা, লিখে জমা দিবা। আচ্ছা, আমরা আজকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি একটা সাল লিপিয়ার কিনা তা বের করার ফ্লোচার্ট, মানে কোন একটা সাল লিপিয়ার কিনা সেটা বের করার ফ্লোচার্ট। এখন লিপিয়ার কি সেটা তোমরা সবাই জানি। লিপিয়ার হচ্ছে প্রতি 4 বছর পর পর আসে। কি আসে সেটা হচ্ছে কি, প্রতি 4 বছর পর পর আমরা ফেব্রুয়ারি মাসে একদিন যোগ করি। কেন যোগ করি? কারণ আমাদের বছরে, এক বছরে কয় দিন? 365 দিন। এখন এই 365 দিন কিন্তু এক বছর না, এর সাথে কিন্তু আরো ঘন্টা মিনিট আছে। আমরা জানি এক বছর সমান 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। অর্থাৎ এক বছরে হচ্ছে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এই যে সময়টা বেশি,
তো এই বেশি সময়টা 4 বছর পর পর গিয়ে দেখা যায় যে একদিনের মতো সময় বেশি হয়ে যায়। মানে প্রত্যেক বছর থেকে আমরা যদি 5 ঘন্টা 48 মিনিট করি তাহলে দেখা যায় যে প্রতি 4 বছর পর পর একদিন বেশি হয়। তো একদিন বেশি হওয়ার কারণে আমরা কি করি, প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসকে 29 দিন ধরি হিসাবটা ঠিক রাখার জন্য। তো এই লিপ ইয়ার যে সাল, কোন একটা সাল লিপ ইয়ার কিনা, মনে করো আমি বললাম 2020 সাল লিপ ইয়ার কিনা। আমরা জানি 2020 সাল লিপ ইয়ার, 16 সাল লিপ ইয়ার, 4 বছর পর পর লিপ ইয়ার আসে। 16 লিপ ইয়ার, 12 লিপ ইয়ার। তো 2016 সাল লিপ ইয়ার কিনা বা 2020 সাল লিপ ইয়ার কিনা, হ্যাঁ, বা 2019 সাল লিপ ইয়ার কিনা, এটা বের করার জন্য দুইটা সূত্র আছে। এক নাম্বার সূত্রটা কি? আমরা সূত্রটা আগে জানি, এটা না জানলে পারবো না। যেহেতু আমরা এটা ভালো করে আগে কখনো মানে এটা পড়ি নাই, যেহেতু আজকে আমরা প্রথম পড়তেছি, তো আমরা সূত্রগুলো একটু জেনে রাখি। সূত্রটা হচ্ছে এই চিহ্নটা আমরা দেখেছি, এই যে রিমাইন্ডার চিহ্ন। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। যদি না দেখে থাকি তাহলে আমরা আবার একটু দেখে রাখি। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। কোন একটা সংখ্যাকে যদি আমরা মানে আমরা যদি ভাগশেষ বের করতে চাই তখন আমরা কি করি? রিমাইন্ডার ইউজ করি। আচ্ছা, তো ভাগশেষটা, আচ্ছা আমরা কি রিমাইন্ডার চিহ্নটা কেউ কি জানো? এটা কি আমরা রিমাইন্ডার চিহ্ন দেখেছিলাম না? দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তারপরে যে যে জোড় সংখ্যা বের করা, মনে আছে তোমাদের? জোড় সংখ্যা বের করার জন্য আমরা করেছিলাম। তোমাদের কি মনে আছে যে আমরা এটা করেছি, জোড় সংখ্যা বের করা করেছিলাম কি? অবশ্যই করেছিলাম। হ্যাঁ, এটা আমরা করেছিলাম। এই যে রিমাইন্ডার চিহ্ন, ভাগশেষ। তো আমরা এই জিনিসটা এখানে জাস্ট এই কনসেপ্ট আমরা এখানে আবার একটু অ্যাপ্লাই করব। প্রশ্নটা হচ্ছে কোন একটা সাল লিপ ইয়ার কিনা। তো কোন একটা সাল লিপ ইয়ার কিনা এটা টেস্ট করার যে সিস্টেমটা হচ্ছে, দেখতে হবে সালটা 400 দিয়ে ভাগ করলে 0 হয় কিনা। কোন একটা সাল ভাগ করে দেখতে হবে 400 দিয়ে ভাগ করে 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে সেটা নিঃসন্দেহে লিপ ইয়ার। আর যদি কোন একটা সালকে 400 দিয়ে ভাগ করার পর 0 না হয়, তখন আরো একটা টেস্ট আছে। সেই টেস্টটা কি? তখন দেখতে হবে ওই সালটাকে দুইটা পরীক্ষা করতে হবে। একটা হচ্ছে সালটাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে 0 হয় কিনা, আর সালটাকে 100 দিয়ে ভাগ করে দেখতে হবে যে ভাগশেষ 0 না হয়েছে কিনা, মানে ভাগশেষ দেখতে হবে 0 হয় নাই এমন এসেছে কিনা। যদি সালটাকে 4 দিয়ে ভাগ করার পর 0 হয় এবং 100 দিয়ে ভাগ করার পর 0 না আসে, তখন আমরা বুঝতে পারবো সালটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে কি বললাম? কোন একটা সাল লিপ ইয়ার হতে গেলে শর্ত হচ্ছে সালটাকে 400 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো। কোন একটা সালকে 400 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে সালটা নিঃসন্দেহে লিপ ইয়ার। আর যদি না হয় তখন যেটা করতে হবে, দেখতে হবে ওই সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়েছে কিনা, এবং সাথে দুইটাই হইতে হবে, এবং 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না। যদি এই দুইটা কন্ডিশনই ঠিক থাকে তাহলে আমি বলবো লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশন দুইটার মধ্যে একটাই যদি ভুল হয় অথবা দুইটাও যদি ভুল হয়, তখন কি হবে? সালটা লিপ ইয়ার হবে না। তখন আমরা কি করলাম তাহলে? প্রথম হচ্ছে আমরা চেক করলাম যে সালটা, একটা সাল ধরলাম এক্স, সালটাকে আমরা 400 দিয়ে ভাগ করলাম। যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা বললাম ইয়েস, সালটা হচ্ছে লিপ ইয়ার। আর যদি ভাগশেষ 0 না হয় তখন আমার বুঝতে হবে যে সিদ্ধান্ত আরো নেওয়ার বাকি আছে। তখন আমি কি করব? এই সালটাকে দেখব 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হয় কিনা, আর দেখব যে সালটাকে হচ্ছে 100 দিয়ে ভাগ করলে নট ইকুয়াল 0 হয়েছে কিনা, বা ভাগশেষ দেখবো যে নট ইকুয়াল 0। এই যে চিহ্নটা, এটাকে বলা হয় নট ইকুয়াল 0। আমি মনে হয় একদিন বলেছিলাম যে আমাদের যে তিনটা অপারেটর আছে এটা আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। লজিক্যাল এন্ড মানে দুইটাই যদি সত্য হয় তাহলে সত্য। আর আরেকটা হচ্ছে লজিক্যাল অর, মানে সোজা একটা দাগ, দাগটা হচ্ছে কোথায় আছে? এই যে এটা মেবি, হ্যাঁ, এটা হচ্ছে লজিক্যাল অর, মানে এইটা অথবা এইটা। আর আরেকটা চিহ্ন আছে সেটা হচ্ছে লজিক্যাল নট। এটাকে বলা হয় লজিক্যাল নট। এই যে এটা নট ইকুয়াল, আমরা বলি না নট ইকুয়াল টু 0, আমরা তো নট ইকুয়াল 0 এইভাবে দেই, এভাবে দেই, এভাবে ইকুয়াল লিখে মাঝখানে কেটে দেই, তাই তো? আমরা যে বলি অসমান, মানে সমান না, মানে নট ইকুয়াল 0, আমরা কিভাবে লিখি? এইভাবে যে এ নট ইকুয়াল বি, এ নট ইকুয়াল বি, এ বি এর সমান না। এই চিহ্নটাকে আমরা সি প্রোগ্রামে এভাবে লিখবো, নট ইকুয়াল, ঠিক আছে? আর অর মানে হচ্ছে দুইটার মধ্যে একটা যদি হয় তখন আমরা জিজ্ঞেস করি যে দুইটার মধ্যে একটা হয়েছে কিনা বা একটা ঠিক আছে কিনা দেখো, তখন আমরা এই লজিক্যাল অর দুইটা দাগ, দুইটা সোজা দাগ ইউজ করি। আর দেখি যে যখন আমরা দেখবো যে দুইটার মধ্যে দুইটা কন্ডিশনই সত্য হইতে হবে এমন কোনো অবস্থায় আমরা যদি পড়ি তখন আমরা লজিক্যাল এন্ড চিহ্ন ইউজ করবো। ঠিক আছে? তো আমরা ফার্স্টে একটা সাল নিলাম এক্স, নিয়ে আমরা সালটাকে 400 দিয়ে ভাগ করে দেখবো, দেখবো যে ভাগশেষ 0 এসেছে। যদি আসে তাহলে আমি বলবো লিপ ইয়ার, তার মানে এক পরীক্ষাতে সে পাস। আর যদি না আসে তখন আমি বলবো যে আরো কাজ বাকি আছে। তখন আমি জিজ্ঞেস করবো যে এই সালটাকে 4 দিয়ে ভাগ করলে, আচ্ছা এখন প্রশ্ন করছে যে আমরা 400 দিয়ে কেন ভাগ করবো? সুন্দর প্রশ্ন। আচ্ছা, লিপ ইয়ার বের করার জন্য যে সালগুলো আছে, মনে কর 2012 সাল, হ্যাঁ, 2004 সাল, তো এই সালগুলো মধ্যে দেখবা কিছু সাল লিপ ইয়ার না। যেমন
প্রতি 100 বছর পর পর কিছু সাল আসবে, সেই সালগুলো লিপিয়ার না। আমরা অনেকেই পড়েছি ছোটবেলা যে কোনো একটা সালকে 4 দিয়ে ভাগ করে দেখো, সালটা লিপিয়ার হয়ে যাবে। কি পড়ছি ছোটবেলা যে কোনো একটা সালকে 4 দিয়ে ভাগ করে দেখো, সালটা লিপিয়ার হয়ে যাবে। কিন্তু কিছু কিছু সাল আছে যেগুলো লিপিয়ার হয় না, যেমন তোমার 1900 সাল। 1900 সাল কিন্তু লিপিয়ার না। 1900 সাল এটা কিন্তু লিপিয়ার না। এরকম অনেক সাল আছে লিপিয়ার না। তো এই 400 দিয়ে দেখা গেছে যে সালগুলো লিপিয়ার হয় সেগুলোকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। আর কিছু সাল আছে ভাগশেষ 0 হয় না, কিন্তু ওই সালগুলোকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, এবং হচ্ছে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। এই কনসেপ্ট থেকে তারা সূত্র বের করছে যে সালগুলোকে যদি 400 দিয়ে ভাগ করলে 0 হয় তাহলে তারা সরাসরি লিপিয়ার। যেমন তুমি 2000 সালকে 400 দিয়ে ভাগ করো, 5 বার ভাগ যাবে। তুমি 2000 সালকে 400 দিয়ে ভাগ করো, 5 বার ভাগ যাবে, তাহলে সালটা হচ্ছে লিপিয়ার। শিওর সালটা হচ্ছে লিপিয়ার, কারণ 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে। এখন 2012 সালকে তুমি 400 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0 হবে না, কিন্তু 2012 সাল তো লিপিয়ার। 2012 সালকে তুমি যদি 400 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0 হবে না, তাহলে কি আমি বলে দিব যে 12 সাল লিপিয়ার না? না, আমি এটা বলবো না। আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, এই পরীক্ষাটা করে দেখো। তখন সে 4 দিয়ে ভাগ করবে। প্রথমে 4 দিয়ে ভাগ করার পরে দেখবা 2012 সালকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে। কারণ হচ্ছে এখানে 4 5 20, 4 5 20 মানে 503 বার ভাগ যাবে। 4 দিয়ে ভাগ করলে 503 দিয়ে ভাগ করলে 503 বার ভাগ করলে 2012 আসবে। 2012 বড় কাটলে লাস্টে 0 থাকবে, মানে ভাগশেষ 0 থাকবে। আমি এখানে 2012 লিখি নাই, ঠিক আছে? এখানে 2012 আসবে। 4 দিয়ে ভাগ করলে দেখো ভাগশেষ 0 আসবে। তার মানে এই পরীক্ষা পাস। এখন দেখতে হবে যে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 দেখতে হবে যে আসবে না। তো 2012 কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, দেখবা ভাগশেষ 0 আসবে না। কারণ 2012 কে 100 দিয়ে ভাগ করলে প্রথমে হচ্ছে ভাগ যাবে 20 বার। 2012 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, প্রথমে ভাগ যাবে 20 বার। 20 বার ভাগ গেলে থাকবে হচ্ছে ভাগশেষ 12। অর্থাৎ তুমি যদি 20 বার ভাগ করো, লাস্টে দেখবা হচ্ছে 12 ভাগশেষ থাকবে। মানে 2012 কে আমরা 100 দিয়ে ভাগ করে দেখলাম ভাগশেষ 0 আসলো না, মানে নট ইকুয়াল 0 আসলো। নট ইকুয়াল 0, এটা একসাথে লিখবে, নট ইকুয়াল 0। ভাগশেষ 0 আসলো না, তার মানে আমরা শিওর হলাম 2012 সাল লিপিয়ার। কারণ হচ্ছে এই দুইটা পরীক্ষাতে সে পাস করেছে। 4 দিয়ে ভাগ করলে 0 হয়েছে এবং 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় নাই। যেহেতু দুই পরীক্ষায় পাস করেছে, তাহলে আমরা বলবো হচ্ছে সালটা হচ্ছে লিপিয়ার। এই লিপিয়ার নিয়ে সুন্দর একটা পোস্ট আছে ফেসবুকে, হ্যাঁ, তোমাদের এক সাব্বির স্যার লেখা, আমার ছোট ভাই। ও হচ্ছে আমাদের আইসিটি গ্রুপের এডমিন। ও হচ্ছে ফেসবুকে এটা নিয়ে একটা সুন্দর পোস্ট করেছে। আমি তোমাদের পোস্টের লিঙ্কটা দিব। তোমাদের লিপিয়ারের বিষয়টা বুঝতে হলে, মানে ক্লিয়ারলি বুঝতে হলে, যদি তোমরা সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে তো এখানে এটার কোনো বিকল্পই নেই লিপিয়ার বুঝার। ফিউচারে তোমার এটা কাজে লাগবে। লিপিয়ার বিষয়টা তুমি যদি ডিটেইলস বুঝতে চাও, ডিপলি বুঝতে চাও, তাহলে তোমাকে ওই পোস্টটা পড়তে হবে। হ্যাঁ, পোস্টটা আমি ওকে বলেছিলাম, ও হচ্ছে গুছিয়ে রেখেছে। পোস্টটা গ্রুপে আছে, তোমাদের আইসিটি সায়েন্সের গ্রুপে। আমি তোমাদের ওই লিঙ্কটা দিয়ে দিব না, ঠিক আছে? তো এইটার কি অ্যালগোরিদম পারা যাবে না? অ্যালগরিদমে আমরা স্টার্ট করব, তারপর হচ্ছে ইনপুট নিব এ বি সি, তারপর আমরা ধরো স্টেপ 3 থেকে আমরা কি করব, স্টেপ 3 থেকে আমরা কন্ডিশন চেক করব। এইটা যদি আমরা অ্যালগরিদম করতে যাই, তাহলে স্টেপ 3 থেকে আমরা কন্ডিশন চেক করব ইজ, হ্যাঁ, জিজ্ঞেস করব ইজ এক্স কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করব ইজ 100 কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো এটা লিপিয়ার। যদি ইয়েস হয় তাহলে আমরা কি বলবো, ইয়েস হলে আমি বলবো এটা হচ্ছে লিপিয়ার। আর না হলে বলবো পরের স্টেপে যাও। আমরা একটু আগে যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করব। আমরা দুই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে করে এটার হচ্ছে অ্যালগরিদম করব। তোমরা এটা অ্যালগরিদমটা ট্রাই করবা, ঠিক আছে? এটা নিজেরা নিজেরা ট্রাই করবা। আমি করাই দিতাম, কিন্তু করাই দিলে তোমাদের চেষ্টা করা হবে না। না পারলে আমাকে বললো, আমি আমাকে সলভ করা আছে, আমি তোমাকে ছবি তুলে পাঠিয়ে দিব। তোমরা এটা হচ্ছে কি করবা, এটা অ্যালগরিদমটা করা ট্রাই করবা। এটা অ্যাসাইনমেন্ট না, কিন্তু এটা তোমাকে করতে হবে, এটা পরীক্ষার জন্য লাগবে। এটা তোমার দায়িত্ব, তুমি এটা করে আমাকে দিবা। যদি ইয়েস হয় তাহলে আমি বলবো লিপিয়ার, আর না হলে আমি কিন্তু বলবো না লিপিয়ার না। লিপিয়ার না কিন্তু আমি বলতে পারবো না, আমি বলবো গো টু স্টেপ 4। আমি বলবো পরের স্টেপে যাও। পরের স্টেপে গিয়ে তুমি হচ্ছে আবার দুইটা পরীক্ষা করো। দুইটা পরীক্ষা করার পর যদি ইয়েস হয় তাহলে বলো লিপিয়ার, আর যদি না হয় তাহলে তুমি বলো নট লিপিয়ার। আমি জাস্ট তোমাদের একটু ধরাই দিলাম। অর্থাৎ আমরা একটু আগে যেভাবে সলভ করেছিলাম তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা, ঠিক সেইভাবে করে এটার অ্যালগরিদমটা আমরা করব। এটা তোমাদের হচ্ছে নিজের কাজ। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা যেটা করবা, অ্যালগরিদম আর ফ্লোচার্টের পার্থক্য লিখে জমা দিবা। আজকে আমরা ক্লাসটা আগাবো না, আমি দুপুরে লাঞ্চ করে আমি বাইরে থেকে আসছি। আজকে আমরা আগাবো না। তোমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্টের পার্থক্য লিখে অ্যাসাইনমেন্ট জমা দিবা, আর নিজেদের কাজ হচ্ছে একটা সাল লিপিয়ার কিনা এইটার অ্যালগরিদম করবা। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার ফ্লোচার্টটা ছোট করে করবা, যেটা আমরা বলেছি সেটা সুন্দর করে করে আমাকে দেখাবা। বলবা স্যার এটা ঠিক আছে কিনা দেখে দেন, আমি চেক করে দিব। না পারলে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। আজকে